আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় না জেনে অনেক ভুল করি, যার মাসুল আমাদের জীবন দিয়েই দিতে হয়। আজকের গল্পটা এমনই একজন প্রফেসরের, যিনি তার মেয়েকে পড়াশোনার জন্য এতটাই চাপ দিয়েছিলেন যে জীবনের আনন্দ, সুখ আর বিরতির গুরুত্ব তিনি পুরোপুরি উপেক্ষা করেছিলেন। তার এই কঠোরতার ফলাফল ছিল মর্মান্তিক একটি ঘটনা, যা তার মেয়ের জীবন কেড়ে নেয়। সেই মুহূর্ত থেকে তার জীবন বদলে যায় এবং নিজেকে মেয়ের মৃত্যুর জন্য দায়ী করতে শুরু করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। তার এই অপরাধবোধ এবং মানসিক পরিস্থিতি শুধু তার জীবনই নয়, বরং তার চারপাশের ছাত্রছাত্রীদের জীবনকেও প্রভাবিত করে। তার জীবনের সেই ভয়ানক দিনের ঘটনা এবং এর ফলাফল জানতে হলে আপনাকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আর আজকের গল্পটা ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া ঘটনা অবলম্বনে তৈরি করা। আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত ডোসেন গাইব এই মুভিটি, যা শুধু একটি হৃদয় বিদারক গল্প নয়, বরং একটি ভয়ানক ভৌতিক অভিজ্ঞতাও। তবে একটি সতর্কতা, যদি আপনি খুব সহজে ভয় পান বা একা থাকেন, তাহলে মুভি দেখার আগে একটু ভেবে নিন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। সাল 2006। বাচ্চারা বাইরে যে যার মতো তারাবাতি নিয়ে ছোটাছুটি করছে। তারা আনন্দ মজা করে তাদের সময় কাটাচ্ছে। তখন আমরা নিশা নামের একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাই। সে টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ালেখা করছে। সব সময়ই নিশা এমন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। পড়ালেখায় বেশ মেধাবী, সেই সাথে সে বিভিন্ন জায়গা থেকে চ্যাম্পিয়নের পুরস্কারও অর্জন করেছে। তখন তার কানে আসে তারই মতো ছোট ছোট বাচ্চাদের আনন্দ উল্লাস করার শব্দ। নিশার মনটাও ব্যাকুল হয়ে ওঠে তাদের মতো বাইরে গিয়ে খেলা করার জন্য। তাই সে তার জানালা দিয়ে বাইরে সবাইকে দেখতে থাকে। কিন্তু যখন সে লুকিয়ে লুকিয়ে একটু বাইরে যেতে চায়, তখন সে সেখানেই তার বাবার আসার শব্দ শুনতে পায়। তাই সে দৌড়ে তার পড়ার টেবিলে গিয়ে বসে। নিশার বাবা এসে তাকে পড়াশোনা নিয়ে বকাবকি করতে শুরু করে। আর তিনি বলেন, পড়াশোনায় মনোযোগ দাও, কবে সিরিয়াস হবে পড়াশোনায়। তুমি কি চাও অন্যান্য বাচ্চাদের মতো নিজের এই সময়টাকে কাজে না লাগিয়ে অকেজো হয়ে ঘরে বসে থাকতে? মাথায় রাখবে, তোমাকে জীবনে অনেক বড় কিছু করতে হবে। নিশা বলে, আমার ওদের সঙ্গে একটু খেলতে ইচ্ছে করছে। আমি তো পড়াশোনা করি, এখন একটু যাই, আবার পরে এসে পড়তে বসবো। কিন্তু তার বাবা এখান থেকে তাকে শেষ কথা জানিয়ে দেয় যে পড়া না করে এই ঘরের বাইরে সে কোথাও যেতে পারবে না। তার জীবনে কোনো উৎসব পালন করতে পারবে না। আগে সে পড়ালেখা শেষ করবে, তারপরে সবকিছু। এরপর নিশার বাবা এখান থেকে চলে গেলে নিশা তার বাবার মুখের এসব কথা শুনে অনেক মন খারাপ করে কান্নাকাটি করে। নিশার মা ছোটবেলাতেই মারা গিয়েছে। নিশার আপন বলতে তার বাবা আর দাদি ছাড়া আর কেউ নেই। নিশা এই জীবনটাতে পুরোপুরি হাঁপিয়ে উঠেছে। তার জীবনে যেন কোনো ইচ্ছের কোনো মূল্য নেই। নিশা বড় হওয়ার সাথে সাথে তার জীবন থেকে সকল সুখ শান্তি কেমন যেন তার বাবা কেড়ে নিচ্ছে। কোথায় যেন তার ছেলেবেলা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। এসব ভেবে সে ভেতর থেকে অনেকটা ভেঙে পড়ে। কিছুক্ষণ পর আবারও নিশার বাবা ঘরে এসে তাকে অনেক ডাকাডাকি করতে থাকে, কিন্তু নিশা তার কোনো ডাকে সাড়া দিচ্ছিল না। হঠাৎ করে নিশার বাবা শুনতে পায় তার মেয়ের চিৎকার। নিশার বাবা ছুটে গিয়ে বেলকনিতে দেখতে পায় তার মেয়ে নিচে পড়ে গিয়েছে আর তার পেটের ভেতর ভাঙা রডের গুঁড়ি ঢুকে আছে। নিশার এমন পরিস্থিতি দেখে নিশার বাবা অনেক বেশি ভয় পেয়ে যায়। যত যাই হোক, একমাত্র মেয়ে। এরপর এখান থেকে কেটে যায় আরো 10 বছর। সাল 2016। ব্যস্ত নগরীতে সকালবেলায় ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙে অ্যামেলিয়ার। আজ ঘুম থেকে উঠতে তার দেরি হয়ে গিয়েছে, তাই সে দ্রুত গোসল করে রেডি হয়ে নিচ্ছিল। আজ ইউনিভার্সিটিতে তাদের লাস্ট সেমিস্টারের রেজাল্ট দিবে। ভার্সিটিতে এসে তারা রেজাল্ট দেখার পর অনেক মন খারাপ করতে লাগে, কারণ তারা 4 বন্ধু ফেল করেছে আর বাকি সবাই পাশ করে গিয়েছে। তবে আরো খারাপ লাগার বিষয় হলো তারা 4 জনই সাইকোলজি সাবজেক্টে ফেল করেছে। আর এই সাইকোলজি টিচার বাক্তি খুবই ভয়ঙ্কর রাগী স্যার, যাকে কলেজে সবাই জমের মতো ভয় পায়। তাকে কেউ ইউনিভার্সিটিতে আসতে দেখলে তার আশপাশ থেকে সব স্টুডেন্টরা সরে যায়। তবে দেখা যায় এই টিচারটাই হলো নিশার বাবা।
তারা এখন চারজন এই স্যারের সামনে যাবে কিভাবে সেটা নিয়ে অনেক ভয় পেয়ে আছে। তারা যে বিষয়টা নিয়ে ভয় করছিল সে বিষয়টাই তাদের সঙ্গে ঘটে যায়। তাদের সামনে বাগদি স্যার এসে হাজির হয় এবং 15 মিনিটের ভেতরে তার সঙ্গে তাদেরকে রুমে গিয়ে দেখা করতে বলে। মায়া, এমিল, ফাতে, এমেলিয়া বাগদি স্যারের রুমের দিকে আসছিল আর তারা স্যারের সামনে কি বলবে সেটাই প্ল্যান করছিল। এমন সময় ফাতে স্যারের মেয়ের বিষয়ে কথা বলে। সে বলে স্যারের মেয়ে ছোটবেলায় স্যারের জন্যই আত্মহত্যা করে মারা গিয়েছে। সেই সময় এই বিষয়টা নিয়ে অনেক চর্চা হয়েছিল, যার কারণে এই বিষয়টা ইউনিভার্সিটির সবাই জানে যে নিজের মেয়েকে পড়াশোনার জন্য এমন নিষ্ঠুরভাবে প্রেশার দিতে পারে, সে ছাত্রছাত্রীদের ওপর কি করবে তারা সেটা ভেবেই ভয় পাচ্ছিল। তো যাই হোক, চারজন মিলে বাগদি স্যারের রুমে আসে। তখন বাগদি স্যার তাদের চারজনকে অনেক বেশি কথা শোনায়। ইউনিভার্সিটিতে তার 20 বছর চাকরির ক্যারিয়ারে কোনোদিন কোনো স্টুডেন্ট ফেল করেনি। তারা এই চারজন প্রথম যারা কিনা তার সাবজেক্টেই ফেল করেছে। এই বিষয়টা স্যারের কাছে খুবই অসম্মানের। এই চারজন স্যারের বেশি কথা শুনে রীতিমতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে স্যার তাদেরকে বলে, তোমরা প্রতিদিন কলেজ শেষে আমার সঙ্গে সন্ধ্যা 7টায় দেখা করবে। পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদের চারজনের একটা ক্লাস নেব। তো তারা চারজন ভয়ে স্যারের মুখের ওপর কোনো কিছুই বলতে পারে না। অর্থাৎ তারা চারজন যে করেই হোক প্রতিদিন সন্ধ্যা 7টায় স্যারের ক্লাস করতে আসবে। এরপর তারা চারজন এই রুম থেকে যাওয়ার সময় দেখতে পায় স্যারের টেবিলের ওপর রাখা একটা পুতুল নিচে পড়ে গিয়েছে। সেটা এমেলিয়া তুলে স্যারের হাতে ফিরিয়ে দেয়। তারপর সেও রুম থেকে বেরিয়ে আসে। এটা হলো স্যারের মেয়ের পুতুল, যেটা নিশার খুব পছন্দের ছিল। সে সবসময়ই এই পুতুলটা নিয়ে খেলা করত। নিশা মারা যাওয়ার পর এই পুতুলটাই স্যারের কাছে তার মেয়ের শেষ স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে। সে খুব যত্ন করে তার কাছে এটা রেখে দিয়েছে। এদিকে এমেলিয়া বাসায় ফিরে দেখে তার মা বেশ অসুস্থ, তাই সে সন্ধ্যায় স্যারের কাছে পড়তে যেতে চায় না। এমেলিয়ার মা সেলের কাজ করেই তাদের সংসারটা চালায়। এমেলিয়ার বাবা নেই, কিন্তু এমেলিয়ার মা তাকে বলে যে করেই হোক তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। স্যার যেহেতু বলেছেন ক্লাস নেবে, তাহলে তুমি অবশ্যই পড়তে যাবে। তুমি জীবনে বড় কিছু করো, এটা তোমার বাবার শেষ ইচ্ছে ছিল। অন্যদিকে মায়া ফোন করে তার বাড়িতে রেজাল্টের কথা জানালে তার মা তাকে অনেক বকাঝকা করে, এমনকি তাকে আর পড়াশোনার খরচ দেবে না বলে জানিয়ে দেয়। যে কথা শোনার পর মায়া ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। মায়াও নিশার মতো তার পরিবারের কাছে প্রতিনিয়ত অত্যাচারিত হয়, যার কারণে তাকে অনেক আগে থেকে এই প্রেশার কমানোর জন্য কিছু মেডিসিন নিতে হয়। আজ যেহেতু তার রেজাল্ট খারাপ হয়েছে আর তার বাড়ি থেকে এমন একটা কথা জানার পর মায়ের প্রেশার বেড়ে যায়, যার কারণে সে রুমে এসে প্রচুর পরিমাণে ওষুধ খেতে শুরু করে। এই ওষুধগুলো সে অনেকদিন ধরে খাওয়ার কারণে তার ইদানিং কিছু সাইড ইফেক্ট হতে শুরু করেছে। এদিকে বাগদি স্যার চলে আসে মেডিকেলে তার জন্য কিছু ওষুধ নেওয়ার জন্য। তো ঔষধ নিয়ে তিনি ইউনিভার্সিটির দিকে আসতে থাকে। আর তখনই তার হাত থেকে নিশার সেই পুতুলটা রাস্তার মাঝখানে পড়ে যায়। বাগদি স্যার পুতুলটা তুলতে গেলে হঠাৎ করে বড় একটা ট্রাক এসে তাকে ধাক্কা দেয় আর তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টেই সেখানেই বাগদি স্যার সাথে সাথেই মারা যায়। তো যাই হোক, তারা চারজন স্যারের ক্লাস করার জন্য সন্ধ্যা 7টার আগেই ক্লাসরুমে এসে হাজির হয়। এরপর তারা চারজন স্যারের জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু স্যারের কোনো খোঁজ নেই। তখন তারা চারজন মিলে বিভিন্ন ধরনের গল্প করতে থাকে। আবারও তারা স্যারের মেয়ে নিশাকে নিয়ে আলোচনা করতে শুরু করে। এইভাবে 2 ঘন্টা পার হয়ে গেলে এমিল এখান থেকে চলে যেতে চায়। আর ঠিক তখনই তারা বাগদি স্যারের লাঠির আওয়াজ শুনতে পায়। সে ঠুকঠুক করে লাঠি ভর দিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে আসছে, যেটা শুনতে পেয়ে এমিল আবারও দৌড়ে গিয়ে তার সিটে বসে পড়ে। বাকি সবাই ব্যাগ থেকে বই খাতা বের করে রেডি হয়ে বসে থাকে। স্যার ক্লাসে ঢুকে সবাইকে বলে আগামী 2 ঘন্টার ভেতরে কেউ বাইরে যাবে না। এই বলেই সে টেবিলে বইটা রেখে একটা চক নিয়ে বোর্ডে কিছু লিখতে শুরু করে, কিন্তু তার লেখা আর এগোচ্ছিল না। আজকে স্যারকে দেখে
খুবই ক্লান্ত মনে হচ্ছিল। তখনই মায়ার ফোন ভাইব্রেট করে ওঠে। মায়া ফোনটা ওপেন করলে দেখতে পায় গ্রুপ মেসেজের নোটিফিকেশন এসেছে। মেসেজটা চেক করে তার চোখ কপালে উঠে যায়। সেই মেসেজটা দেখে ভয়ে কাঁপতে শুরু করে আর বাকি সবাইকে ইশারা করে বলে, দ্রুত সবাই গ্রুপের মেসেজ চেক করো। সবাই তখন যার যার ফোন বের করে গ্রুপের মেসেজটা দেখলে তারাও ভয় পেয়ে কেঁপে ওঠে। তারা মেসেজে দেখতে পায় তাদের সাইকোলজি টিচার বাক্তি আজ সন্ধ্যা 5টায় রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। যেমনটা আমরা আগেই দেখেছি। প্রশ্ন হলো, স্যার যদি মারা গিয়ে থাকে তাহলে তাদের সামনে দাঁড়িয়ে ক্লাস কে নিচ্ছে? মায়া দ্রুত তার ব্যাগ থেকে একটা আয়না বের করে ফাতের হাতে দিয়ে বলে, স্যারের পা চেক করে দেখতে। ফাতেও মায়ার হাত থেকে আয়নাটা নিয়ে তার কথা মতো নিচে থেকে স্যারের পাটা চেক করে। তখন তারা দেখতে পায় স্যারের পা মাটিতে নেই। স্যার তাদের 4 জনের দিকে ফিরলে তারা দেখতে পায় স্যারের ভয়ঙ্কর চেহারা, মুখটা পুরো থেতলে গিয়েছে, যেটা দেখে তারা 4 জন ভয়ে চিৎকার করে সেই রুম থেকে বেরিয়ে যায়। 4 জন রুমে দরজার কাছে যেতেই স্যার তাদের পিছন থেকে ডেকে বলে, তোমরা এখন কোথায় যাচ্ছ? এখনো ক্লাস বাকি। তারা আবারও 4 জন ভয়ে ভয়ে স্যারের দিকে তাকালে দেখতে পায় স্যার শূন্যে ভাসছে। তারা এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার চেঁচামেচি করে সেখান থেকে দৌড়ে দারোয়ানের কাছে ছুটে আসে। সমস্ত বিষয়টা দারোয়ানকে খুলে বললে দারোয়ান তাদের কোনো কথাই বিশ্বাস করে না, বরং সে ধমক দিয়ে তাদেরকে বলে, স্যার মারা গিয়েছে, সে কি করে তোমাদের ক্লাস নিতে আসবে? আমি এখন স্যারের বাড়িতে যাচ্ছি, তোমরা চাইলে আমার সাথে চলো। এই বলে সে সবাইকে তার গাড়িতে উঠিয়ে নেয়। তো যাই হোক, এদের 4 জনের হাতে আর কিছুই করার থাকে না। তাই তারা শেষবারের মতো স্যারের মুখটা দেখার জন্য তার বাড়িতে চলে আসে। তারা কেউ স্যারের মুখ দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর বাইরে থেকে দমকা বাতাস এসে স্যারের মুখের ওপর থেকে কাপড়টা সরে গেলে তখন তারা 4 জন স্যারের এই থেতলে যাওয়া মুখটা এক নজর দেখতে পায়। কিছুক্ষণ আগেই তারা ক্লাসে স্যারের এই রূপটা দেখেছে, কিন্তু তারা কাউকে তাদের কথাটা বিশ্বাস করাতে পারছে না। আর এই ঘটনাটি রাতারাতি পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়ে যে তারা 4 জন সন্ধ্যায় বাগদি স্যারকে ক্লাসে দেখেছে। এই ঘটনাতে পুরো ক্যাম্পাসটা গরম হয়ে ওঠে, যার কারণে মিস গীতা তাদের 4 জনকে ডেকে পাঠায় এবং তিনি এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তাদের 4 জনকে বলে, এখন থেকে বাগদি স্যারের ক্লাসটা আমি নেব। তাছাড়া তোমরা আর ক্যাম্পাসে কোথাও কাউকে এই ঘটনা বলবে না। সকলে মিথ্যে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছে। যেহেতু এর আগেও একটা ঘটনা ঘটেছিল, সকলেই বাগদি স্যারের মেয়ের মৃত্যুর পেছনে বাগদি স্যারকেই দায়ী করে। তাই সবাই এখনো মনে করছে হয়তো বাগদি স্যারের মৃত্যুর পেছনে কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। এরপর গীতা ম্যাডাম কলেজ থেকে বাসায় ফেরার পর সন্ধ্যায় এসে রান্না করতে গেলে সে তার চারপাশে বাগদি স্যারকে অনুভব করতে পারে। মূলত বাগদি স্যার তার ওই 4 জন স্টুডেন্টের দায়িত্ব নেওয়ার কারণে গীতা ম্যাডামের ওপর অনেক রাগ করেছে। বাগদি স্যার গীতাকে বলে, আপনি আমার ছাত্রছাত্রীদেরকে আমার থেকে ছিনিয়ে নেবেন না। এরপর হঠাৎ করে গীতা তার টেবিলের ওপর দেখতে পায় স্যারের বিধ্বস্ত হয়ে যাওয়া শরীর আর থেতলানো মুখ, যেটা দেখে ম্যাডামও বেশ ভয় পেয়ে যায়। সে গিয়ে দ্রুত টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বাগদি স্যার তার লাঠিটা নিয়ে টেবিলের চারপাশে ঘুরতে থাকে। তখন গীতা বারবার বাগদি স্যারের কাছে অনুরোধ করে বলতে থাকে, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও, আমার এখান থেকে চলে যাও। কিন্তু স্যার কোনো কিছুই শুনতে চায় না। তখন ম্যাডাম কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে দৌড়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পালানোর সময় তার বুক সেলফের সঙ্গে ধাক্কা লেগে বুক সেলফটা উল্টে তার গায়ের উপরে পড়ে যায়। বুক সেলফের তলে পড়ার কারণে গীতা প্যারালাইজড হয়ে যায়। গীতা ম্যাডামের সঙ্গে যে ঘটনাটা ঘটে যায় সেটা নিয়ে কলেজের বাকি সবাই আরো ভয় পেতে থাকে। এই 4 জন এখন এক জায়গায় বসে প্ল্যান করে তারা এখন বাগদি স্যারের পুরো ফ্যামিলির ব্যাপারে খোঁজ খবর নেবে, তার অতীত সম্পর্কে জানবে। কিন্তু দেখা যায় তার পরিবারের কেউ নেই। তবে এর মাঝে সবসময় মায়া বাগদি স্যারকে অনুভব করতে পারে। তার সব সময় মনে হতো তার আশেপাশে হয়তো স্যার ঘুরছে আর তাকে ফলো করছে। যখন সে রুম থেকে বাইরে বেরোয়
সে কল্পনায় বাগদি স্যারকে দেখতে শুরু করে। সে ভয় পেয়ে দৌড়ে সিঁড়ি থেকে নামতে গেলে পা স্লিপ করে নিচে পড়ে যায়। তখন তার বাকি বন্ধুরা এসে তাকে ওঠায়। মায়া কাঁদতে কাঁদতে তার বন্ধুদেরকে বলে, স্যার আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন তার বন্ধুরা তাকে বুঝিয়ে বলে, সিঁড়িতে কেউ নেই, তুমি তাকিয়ে দেখো, আর স্যার অনেক আগেই মারা গিয়েছে। এই সমস্ত তোমার মনের ভ্রম। কিন্তু মায়া তাদের কথা বিশ্বাস করতে চায় না, তাই সে চিৎকার করে আবারও সবাইকে বলতে থাকে, একবার তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, স্যার আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছে। এরপর তার সকল বন্ধু বান্ধবরা তাকে শান্ত করার চেষ্টা করে। তাদের স্যারের হঠাৎ করে এভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়া, তার জীবনে মহাবড় এক ইতিহাস সামনে আসা, গীতা ম্যাডাম হঠাৎ করে কোমায় চলে যাওয়া, এদিকে তাদের সেমিস্টারের ডেটও এগিয়ে আসছে। সবকিছু যেন তারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তো এরপর তারা হসপিটালে গীতা ম্যামকে দেখতে এসে তাকে এই অবস্থায় আইসিইউতে দেখে তারা সবাই তাদের এবারে সেমিস্টার নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। এখন তাদের কি হবে, কে তাদেরকে পড়াবে? তাই তারা আলোচনা করতে থাকে স্যারের ব্যাপারটা। তারা যাকেই বলুক না কেন কেউই এই কথা বিশ্বাস করবে না। তারা আলোচনা করে কারোর আত্মা যদি খুব কষ্ট পায় বা অতৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করে, সে কোনো মতেই শান্তি পায় না। তাই তারা ঠিক করে তারা বেশ কয়েকজন মিলে স্যারের আত্মার জন্য শান্তি প্রার্থনা করবে। পরের দিন তারা একজন স্যারের কাছে এসে তাদের এই কথাটা শেয়ার করে, কিন্তু দেখা যায় এই স্যারও তাদের কথায় রাজি হয় না, বরং তাদেরকে বোঝায় এই পৃথিবীতে ভূত প্রেত আত্মা বলতে কোনো কিছুই হয় না, সব কিছুই মনের ভয়। আমরা ব্রেন থেকে যেটা ভাবি সেটাই আমাদের সঙ্গে ঘটে যায়, এর বেশি কিছুই নয়। অর্থাৎ স্যার তাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় তারা যেটা চাইতে এসেছে সেটাতে সে সাহায্য করবে না। এসব ঘটনার জন্য মায়ার অবস্থা খুবই খারাপ হতে থাকে। মায়া তার রুমে আসলে বাগদি স্যারের বলা কথা, তার লাঠির শব্দ বারবার শুনতে পায়, যার কারণে সে ঔষধের মাত্রা আরো বাড়িয়ে দেয়। পরের দিন তারা তাদের প্ল্যান মতো কয়েকজন স্টুডেন্ট মিলে একটা রুমে এসে বাগদি স্যারের জন্য দোয়া করে। তারা যখন দোয়া করছিল তখন ওই ক্লাসরুমে লাইট ভয়ঙ্করভাবে একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে। এটা দেখে সেখানে থাকা সবাই আরো বেশি ভয় পেয়ে যায়। আর সেখানে রীতিমতো মায়া বাগদি স্যারকে দেখতে পাচ্ছিল, কিন্তু সে কাউকে তার কথাটা বলে বিশ্বাস করাতে পারছিল না। সে যখন বাইরে বেরিয়ে তার বন্ধুদেরকে এই কথাগুলা বলছিল, তখন হঠাৎ করে করিডোরের স্পিকারে তাদের এই চারজনের নাম শোনা যায়। বাগদি স্যার তাদের এই চারজনের নাম ধরে ক্লাসে আসতে বলে। তবে অবাক করা ব্যাপার হলো বাগদি স্যারের এই কথা এখানে থাকা আর কেউই শুনতে পাচ্ছিল না, শুধুমাত্র তারা চারজনই শুনতে পাচ্ছিল। এটাতে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। মায়া কাঁদতে কাঁদতে বলে, তোমরা আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। তখন অ্যামেলিয়া তাকে শান্ত করে বলে, তুমি চুপ করো, আমরা কেউই মরতে চাই না। এরপর তারা চারজন কোনো মতে সেখান থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসে। তারপর অ্যামেলিয়া তার মায়ের কাছে কথায় কথায় জিজ্ঞেস করে, মা তুমি কি আত্মার উপস্থিতি বিশ্বাস করো? তখন তার মা বলে, শুনেছি আত্মা যখন তার পৃথিবীর মায়া ত্যাগ করতে পারে না, এই পৃথিবীর কাজ শেষ করে যেতে না পারলে তখন সে মানুষকে তাড়া করে বেড়ায়। যদি তার এখানে থাকা সব কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে সে পৃথিবীর মায়া ত্যাগ করে স্বর্গে চলে যায়। এরপর রাতে অ্যামেলিয়া সব কাজ বাদ দিয়ে তার ল্যাপটপ নিয়ে বসে পড়ে বাগদি স্যার আর তার মেয়ে নিশার ব্যাপারে বিভিন্ন খোঁজ খবর নিতে। তখন অ্যামেলিয়ার মনে পড়ে একদিন ভার্সিটিতে হঠাৎ করে একটা ছাত্রের সঙ্গে স্যারের ধাক্কা লেগে তার হাত থেকে বই পড়ে গেলে দৌড়ে এসে অ্যামেলিয়া তার ব্যাগটা রেখে স্যারের বইগুলো তুলে দিচ্ছিল। এমন সময় অ্যামেলিয়ার ব্যাগে থাকা একটা পুতুলের স্টিকার দেখে স্যার তার মেয়ের নাম ধরে ডাক দিয়েছিল। অর্থাৎ স্যার তার মেয়েকে সবসময় মিস করত। এমনকি তারা স্যারের বাড়ির আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে খোঁজখবর নিতে শুরু করে। তখন তারা প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে স্যারের মেয়ের মৃত্যুর পর থেকে স্যার বাড়ি আর ইউনিভার্সিটি ছাড়া আর কোনো কিছুই বুঝত না। তার জীবনে শুধুই লেখাপড়া করানোটাই একমাত্র লক্ষ্য ছিল। রাতে পড়ার সময় এমিল দেখতে পায় তার রুমে ফাতে এসেছে। তবে হঠাৎ করে সে ফাতেকে দেখে চলে যেতে।
তখন এমিল তাকে ডাক দিলে সাথে সাথে তার রুমের কারেন্ট চলে যায়। এমিল তার ফোনের লাইটটা জ্বালিয়ে ফাতেকে ডাকার জন্য আসলে দেখতে পায় তার জানালায় একটা ছায়া ক্রমশই অনেক বড় হতে থাকে, এমনকি জানালা ছাড়িয়ে ছায়াটা বেরিয়ে যায় আর তাকে ধরার চেষ্টা করে। এটা দেখে সে জোরে চিৎকার করে দৌড় দিতে থাকে। এদিকে ফাতে তার রুমে মোমবাতি জ্বালিয়ে পড়ছিল। এমন সময় হঠাৎ একটা দমকা হওয়া আসায় তার মোমবাতিটা নিভে যায়। টেবিল থেকে একের পর এক সব বইগুলো অদৃশ্য হয়ে উঠতে থাকে। এটা দেখে ফাতে খুব ভয় পেয়ে যায়। সেই সাথে ফাতে এখানে বাগদি স্যারের উপস্থিতি অনুভব করে, যেটা বুঝতে পেরে ফাতে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। এমন সময় সেখানে এমিল এসে তার হাত ধরে টেনে তাকে বাইরে নিয়ে চলে যায়। অন্যদিকে মায়ারও সেম অবস্থা, তাই সেও ভয় পেয়ে দৌড়ে করিডোরের দিকে বেরিয়ে আসে। আর সে দৌড়াতে দৌড়াতে একদম টপ ফ্লোরে চলে আসে। মায়া যেদিকেই যাচ্ছিল সেদিকেই বাগদি স্যারের লাঠির আওয়াজ শুনতে পাচ্ছিল। সে যে পাশ থেকেই বের হতে যাচ্ছিল সেখানেই স্যারের আত্মাকে দেখতে পাচ্ছিল। এইভাবে ছুটাছুটি করতে করতে হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে গিয়ে সেখানেই মৃত্যু হয় তার এই ভয়ঙ্কর মৃত্যু দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে অ্যামেলিয়া সবকিছু খোঁজ করার জন্য একা একা ওই রাতে বাগদি স্যারের বাড়িতে আসে। আর যখন সে ভেতরে যাবে জানালা দিয়ে দেখে হঠাৎ করে বাগদি স্যারের ছবিটা দেয়াল থেকে খসে নিচে পড়ে যায়। ঠিক সেই সময় তার ফোনের রিংটোন বেজে ওঠে। সে ফোন করে রিসিভ করতেই জানতে পারে মায়া মারা গিয়েছে। তাদের ভেতর থেকে মায়া এইভাবে হারিয়ে যাবে তা তারা কেউই বুঝতে পারেনি, কারণ মায়া তাদের সবার ভেতরে খুবই হাসি উজ্জ্বল একটা মেয়ে ছিল। এরপর তারা সবাই মায়ার রুমে আসলে তার লকারে প্রতিদিন মায়া যে ওষুধগুলো নিত সেগুলো খুঁজে পায়। তখন তারা বুঝতে পারে মানসিক চাপ কতটা ভয়ানক। তার হাসি মুখের আড়ালে সে মানসিক চাপে ছিল। তার সঙ্গে এমন কিছু হচ্ছে সেটা কখনো তারা বুঝতে পারেনি। এরপর তারা টেবিলের ওপর খাতায় বাগদি স্যারের লাঠির ছবি দেখতে পায়। মায়া প্রতিনিয়ত বাগদি স্যারের টর্চার অনুভব করতে পারত, তাই সে খাতায় স্কেচ করে রাখত। এরপরই তারা তিনজন মনে মনে ধরে নেয় মায়ার পর হয়তো এবার তাদের পালা। এরপর তারা তিনজন প্ল্যান করে এইভাবে আর চলতে দেওয়া যায় না। স্যারের মৃত্যুর রহস্যে কি আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। তাই তারা তিনজন আবারও সন্ধ্যায় বাগদি স্যারের বাড়িতে আসে আর সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে থাকে, যদি এখান থেকে কোনো কিছু তারা ক্লু পায়। তখন বাগদি স্যারের মেয়ে নিশার টেবিলে তার একটা ডায়েরি তারা দেখতে পায়, যেটা খুলতেই অ্যামেলিয়া চোখে পড়ে তার বাবাকে নিয়ে শত শত রাগ অভিমানের কথা সেই ডায়েরিতে লেখা রয়েছে। এমনকি সেখানে তারা স্যারের লেখা একটা চিঠিও পায়। এই চিঠিটা সে তার মেয়েকে উদ্দেশ্য করে লিখেছিল। এরপর তারা তিনজন বাইরে আসলে সেখানে বাগদি স্যারের ভয়ঙ্কর সে আত্মা আবারও দেখতে পায়। তাই তারা তিনজন মিলে চিৎকার করতে করতে দ্রুত বাইরে বেরিয়ে আসে। এমন সময় সেখানে তাদের কলেজের এক বন্ধু এসে হাজির হয়। সেও তাদের তিনজনের এখানে আসার কথা কোনোভাবেই জানতে পেরেছিল। এই বৃষ্টিতে ভিজে সে তাদের তিনজনকে বলে গীতা ম্যাডাম তার হাজব্যান্ড মারা যাওয়ার পর মানসিক সমস্যায় ভুগছিল। তার মৃত্যুর কিছুদিন আগে তার ওষুধগুলো ফুরিয়ে যায়, যার কারণে তার এমন হয়েছে। আর মায়া মারা গিয়েছে তার বাবা মার দেওয়া প্রেসারে মানসিক সমস্যায় ভোগার কারণে। আর আমরা এটাকে গুলিয়ে ফেলেছি বাগদি স্যারের মৃত্যুর সঙ্গে। কিন্তু তার কথা কেউই বিশ্বাস করতে চায় না, কারণ তারা চোখের সামনে যা কিছু দেখেছে সেগুলো তো মিথ্যা হতে পারে না। তাদের বন্ধু বোঝায় এখানে যা কিছুই ঘটেছে সবকিছুই কাকতালীয়। এভাবে তাদের সবার মধ্যে ঝগড়া বেঁধে যায়। এরপরে হোস্টেলে ফেরার পর ফাতে আজ আবারও স্যারের লাঠির আওয়াজ শুনতে পায়। বাগদি স্যার তার গলা টেনে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর ফাতে বুঝতে পারে এটা তার মনের ভুল। এদিকে অ্যামেলিয়া নামাজ পড়ার সময় অনুভব করে তার কাছে থাকা নিশার পুতুলটা হয়তো জায়গা পরিবর্তন করেছে এবং বেলকনি থেকে বাগদি স্যার তাকে ডেকে পড়তে বসার কথা বলে, যেটা শুনে অ্যামেলিয়া বেশ ভয় পেয়ে যায়। পরের দিন তারা তিনজন আবারও কলেজে এসে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো একে অপরের সঙ্গে শেয়ার করে। এতে করে তারা তিনজন অনেক হতাশ হয়ে যায়। তারা কি করবে কোনো কিছুই বুঝতে পারে না।
তখন তাদের মনে পড়ে স্যার তাদের ক্লাসে 2 ঘন্টা বসতে বলেছিল। তারা এখন অনুমান করে হয়তো আমরা খুব ধৈর্য সহকারে ওই ক্লাসরুমে গিয়ে 2 ঘন্টা বসলে স্যারের ক্লাস করলে স্যারের আত্মা আমাদের পিছু ছেড়ে দিবে। তাই তারা এই কথা ভেবে সন্ধ্যা 7টায় আবারও 3 জন মিলে আবারও ওই ক্লাসরুমে আসে, যেখানে বাগদি স্যার তাদেরকে ক্লাস করাতে চেয়েছিল। তারা 3 জন সেই ক্লাসে এসে বসে থাকলে কিছুক্ষণ পর দেখতে পাই অদৃশ্যভাবে একটা চক একা একাই বোর্ডে কিছু একটা লিখছে। তাদের আশেপাশে কোনো মানুষ নেই। এমন ভয়ানক দৃশ্য দেখে তারা 3 জন আবারও ভয়ে ঠান্ডা হয়ে যায়। এমনকি ফাতে আবারও বাগদি স্যারের মুখটা সেখানে দেখতে পায়, যেটা দেখে সে আর 1 সেকেন্ডও ক্লাসরুমে বসে থাকতে পারে না, দৌড়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই আবারও অ্যামেলিয়ার ফোনে বাগদি স্যারের একজন প্রতিবেশীর মেসেজ আসে। বাগদি স্যারের মা এখনো বেঁচে আছে, আর সেই ঠিকানাটা দিয়ে দিলে তারা দ্রুত বাগদি স্যারের মার সঙ্গে দেখা করতে যায়। সেখানে আসলে বাগদি স্যারের মার কাছ থেকে তারা জানতে পারে নিশা তার বাবাকে ভীষণ ভয় পেত। এটা ঠিক আছে, কিন্তু নিশা তার বাবার জন্য মারা যায়নি। এরপর ফ্ল্যাশব্যাকে ওই দিনের ঘটনা দেখানো হয়। ওই দিন রাতে বাগদি স্যার তার মেয়েকে পড়তে বলে সেখান থেকে চলে যাওয়ার পর তার দাদি এসে তাকে বিস্কুট খেতে দেয়, যেহেতু তার বাবা বলেছিল পড়া শেষ না করলে তাকে কিছুই খেতে দেবে না। তাই তার দাদি বারান্দায় ডেকে নিয়ে তাকে কিছু খেতে দেয়। আর এই খাওয়ার সময়ই হঠাৎ করে নিশার এক ঝটকা ওঠে, আর সে তখনই সেই বেলকনি থেকে ছিটকে নিচে পড়ে যায়। মূলত নিশার মির্গি রোগের সমস্যা ছিল, যার কারণে তার ওই দিন ওই সমস্যাটা হয়েছিল। এতদিন যাবৎ কখনো কেউ এই ঘটনা জানতো না, আর বাগদি স্যারও এই ঘটনাটা কারো সামনে স্বীকার করেনি, কারণ সে মনে করত তার এত কঠোরতার জন্যই তার মেয়ে মারা গিয়েছে, আর এটাই তার জীবনের চরম শাস্তি। আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই তাকে তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। এসব কথা জানার পর সেখান থেকে তারা আবারও চলে আসে ভার্সিটিতে। আর তখন তারা দেখতে পায় এখনো ফাতে বাগদি স্যারের ভয়ে চিৎকার করছে। ফাতে দেখতে পাচ্ছে তার সামনে বাগদি স্যারের আত্মা অনেক লম্বা দেহে পরিণত হয়ে তাকে মারার চেষ্টা করছে। মায়ার মতো হয়তো ফাতেও এখন চিরতরে শেষ হয়ে যাবে। তারা 3 জন বুঝতে পারছিল না বাগদি স্যার আসলে কি চায়, কেন তিনি এমনটা করছেন। যদি সে তার বাকি জীবনটা তার মেয়ের মৃত্যুর কারণ হিসেবে মনে করে লেখাপড়ার পিছনে উৎসর্গ করে, তাহলে সেদিন তারা পড়তে এসে বেরিয়ে গিয়ে চরম ভুল কাজ করেছে। তখন আবার দেখতে পাই বাগদি স্যার লাঠি দিয়ে এমিলকে মারছে। এমিল অনেক আহত হয়ে যায়। আর যখন বাগদি স্যার অ্যামেলিয়ার কাছে আসে তাকে মারার জন্য, তখন সে স্যারকে বারবার করে বোঝাতে থাকে, স্যার আপনি আপনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী নন। এমন সময় অ্যামেলিয়াকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয় বাগদি স্যার। সে খুব ভয়ানকভাবে আহত হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সে 1 পা 2 পা করে পিছনে যেতে থাকলে তখন সে আবারও বাগদি স্যারকে দ্রুত তার দিকে এগিয়ে আসতে দেখে। তখন অ্যামেলিয়া সেখানে বাগদি স্যারের মেয়ের ওই পুতুলটা পড়ে থাকতে দেখে। তাই সে অনেক কষ্টে গিয়ে ওই পুতুলটা তুলে বলে, স্যার আমাদের ফেল করার পেছনে আপনার কোনো দোষ নেই, এসব কিছুর জন্য আমরাই দায়ী। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা খুব ভালোভাবে পড়াশোনা করে আপনার সাবজেক্টে পাশ করব, জীবনে ভালো কিছু করব। আপনি সব সময় আপনার মেয়ের ভালো চেয়েছেন। আপনি শুধু ভালো একজন টিচারই নন, বরং খুব ভালো একজন বাবাও, যে বাবা তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলভাবে সাজাতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যচক্রে পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। নিশার মৃত্যুটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট, এর পিছনে আপনার কোনো হাত নেই। তখন অ্যামেলিয়া পুতুলটা স্যারের দিকে এগিয়ে দিলে বাগদি স্যারের আত্মা হঠাৎ করেই থেমে যায়। এতদিন মেয়ের মৃত্যুর অপবাদ নিয়ে তার আত্মা মরণ জ্বালায় জ্বলছিল। এই সমস্ত কিছু জানতে পেরে সে থেমে যায়। আর তখন অ্যামেলিয়া দেখতে পায় বাগদি স্যার আবারও আগের রূপে ফিরে এসেছে। আর খানিকটা দূরে বাগদি স্যারের মেয়ে নিশা এসে তাকে ডাক দিয়ে বলে, বাবা চলো আমি এসে গিয়েছি। তারপর বাগদি স্যার ধীরে ধীরে তার মেয়ের দিকে এগিয়ে যায় আর তার হাত ধরে সেখান থেকে চলে যায়। এরপরে তারা সেই সেমিস্টারের পাশ হয়ে যায়। তারপর অনেকটা সময় পার হয়ে যায়। অ্যামেলিয়া এখন সাইকোলজি টিচার। তারা প্রত্যেকেই জীবনে খুব ভালোভাবে সফল হয়েছে। বাগদি স্যার তাদেরকে শিখিয়ে গিয়েছে
মানুষের কাজকে কতটা ভালোবাসা উচিত, যে তার মৃত্যুর পরও তার কাজের জন্য সে যে কোনো কিছু করতে পারে। এরপর অ্যামেলিয়া তার স্টুডেন্টদের ক্লাস নেওয়ার সময় দরজার কাছে আবারও সে তার স্যারকে দেখতে পায়। মনে হচ্ছিল স্যার তাদের সফলতা আবারও দেখতে এসেছে। আর অ্যামেলিয়া বাগদি স্যারের দিকে অপলক দৃষ্টিতে মায়ার চোখে তাকিয়ে থাকে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।